আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি শোনার জন্য। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা তরি খুঁড়ো ধারা, খর বরষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কূলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক ঘেঁষে। আমার সোনার ধান কূলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই কবিতার ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে কবিতার মধ্যে একজন কৃষক, সে তার জমির ছোট্ট একটা দ্বীপের মধ্যে তার জমি, সেখানে তার ধান পেকেছে, সে ধানগুলোকে কেটে নিয়ে বসে আছে। আকাশ খুবই অন্ধকারাচ্ছন্ন, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামবে। তাছাড়া চারদিকে পানির খুবই স্রোত, যে কোনো সময় পানির ঢেউ এসে তার জমিতে পড়বে এবং সমস্ত পাকা ধানগুলোকে বিলীন করে দিবে। এই আশঙ্কায় কবি চিন্তা অবস্থায় অপেক্ষা করছে, কে এসে তার ধানগুলোকে রক্ষা করবে। এমন সময় সে ওপারে একটি নৌকা দেখতে পায়। সেই নাবিককে সে যদিও চেনে না, তারপরও তাকে দেখে তার চেনা চেনা মনে হয়। তাই কৃষক এই নৌকার মাঝিকে ডাকে, সে যেন এসে তার ধানগুলোকে নিয়ে যায়। নৌকাটি কাছে আসলো এবং তার এই ধানগুলোকে নৌকার মধ্যে উঠালো। যদিও নৌকাটি খুবই ছোট ছিল, তাই তার সোনার ধানগুলোকে নৌকায় উঠানো সম্ভব হয়েছিল, কিন্তু কৃষকের সেখানে জায়গা হয়নি। তাই সে বেদনা ভরা মন নিয়ে পড়ে থাকলো শূন্য নদীর তীরে, আর তার ধানগুলোকে মাঝি নিয়ে চলে গেল। আর অন্যদিকে আমরা এখানে দুইটি অর্থ দেখতে পাই। কবি সে বৃদ্ধ অবস্থায়, তার বয়স হয়েছে, সে এমন সময় তার সৃষ্টি সম্ভার, সে সারা জীবনে যা কিছু সৃষ্টি করেছে সেগুলোকে নিয়ে বসে আছে। যে কোনো সময় তার মৃত্যু হবে, সে মহাকালের স্রোতে ভেসে যাবে, কিন্তু তার সৃষ্টি সম্ভারগুলোকে রক্ষা করতে চায়। তাই তিনি
চিন্তাগ্রস্ত অবস্থায় বসে আছে। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টি সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। আমরা কেউই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো না, মৃত্যু বরণ করতেই হবে, কিন্তু তার সাথে সাথে তার সৃষ্টিকর্ম, তার যে নাম, সেগুলো যেন মুছে না যায়, এটি এই কবিতার মূল বিষয়।